কার্গিল যুদ্ধে ছিলেন উপাপদগুই 21 বছর সেনাবাহিনীর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে মনে করেন পাকিস্তানকে খতম করতে ভারতের বেশি সময় লাগবে না। পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারত। মধ্যরাতে 25 মিনিটের এয়ার স্ট্রাইকে ধ্বংস হয়েছে পাক জঙ্গি ঘাঁটি, খতম হয়েছে জঙ্গিরা। অপারেশন সিঁদুর থেকে সহজেই অনুমান করা যায় এই ভারত অনেক বেশি শক্তিশালী। 1999 সালে কার্গিলে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শরিক ছিলেন হুগলির বৈচি স্টেশন রোডের বাসিন্দা উমাপদ গুই। তার বয়স এখন 62 বছর। ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চালাতেন তিনি। দেশে সেবার একাধিক পদক মেডেল পেয়েছেন। বর্তমানে তিনি প্রবীণ নাগরিক। এখনও যদি প্রয়োজন হয় দেশের জন্য লড়াইয়ের ময়দানে যেতে প্রস্তুত আছেন। কার্গিল যুদ্ধের সময় কার্গিলেই পোস্টিং ছিল তার। যুদ্ধে সেনাদের নিয়ে যাওয়া, সেনাদের রসদ পৌঁছে দিয়েছেন পাহাড়ি পথে। সেই সময় দেখেছেন টাইগার হিল থেকে কিভাবে পাক গোলা বর্ষণ হয়েছে। ভারতীয় সেনারা তার জবাব দিয়েছে। শহীদের রক্তে কার্গিল যুদ্ধে জয়লাভ করে ভারত। মনে পড়ে টাইগার হিলের পাথরে বীর সেনাদের নাম লেখা। উমাপদ বাবু এ বিষয়ে কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। ছিলেন তখন কিভাবে দেখেছিলেন বা কি করেছিলেন আপনি? তখন আমি কার্গিলে পোস্টিং ছিলাম। তো আমাদের কড়াকড়ি বলতে আমাদের যে ডিউটি ওয়ার্ক, অর্থাৎ কনভয় ড্রাইভ করা, এই ডিউটিগুলোই করতাম। উপর থেকে যেমন মেসেজ আসতো, যেমন আমাদের ডিউটি দেওয়া হতো, যে জায়গায় যেতে বলা হতো সেই জায়গায় আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হতো। জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন। তো উপর থেকে যেমন অর্ডার হতো ঠিক তেমনভাবেই আমাদেরকে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে যেতে হতো। সেটা কার্গিলের কোথায় কোথায় যেতেন? কার্গিলের মোটামুটি ধরুন টাইগার হিল, মাটিয়া, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, তো সেই সমস্ত জায়গায় কার্গিল থেকে লাদাখের দিকেও আসতে হতো। কখন যেমন ডিউটি পড়তো ঠিক সেইভাবে আমাদের ডিউটি করতে হতো। আচ্ছা, আর ওই যুদ্ধের সময় আপনি তো ছিলেন নাকি কার্গিলে? হ্যাঁ, ওই সময়ই লড়াইটা শুরু হয়। ওই সময়ই আমাদের ওই সময় আমি পোস্টিং ছিলাম। তো সেখানে যুদ্ধের কি পরিস্থিতি দেখেছিলেন আপনি? যুদ্ধের পরিস্থিতি বড় ভয়াবহ ছিল। তো যে জিনিসটা আমার আমার যতটুকু জানা রয়েছে আর কি, তার মধ্যে ধরুন পাকিস্তানি যারা ছিল, তো তারা অনেক উঁচু জায়গায় একটা সুবিধাজনক এতে ছিল আর কি, সুবিধাজনক পজিশানে তারা নিজেদের ঘাঁটি তৈরি করে নিয়েছিল প্রায়। তো সেটা কোথায়? টাইগার হিলেও আছে, টললিং আছে, বিভিন্ন জায়গা আছে। তো সেসব জায়গাগুলো আগেও বিভিন্ন জায়গার নাম অনেকজনাই ভারতবাসী অনেকজনাই জেনে গেছে। তো যাই হোক, আমাদের কার্গিলের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো ছিল সেসব জায়গায় আমাদের ডিউটি করতে হতো, বা সেই সব জিনিসগুলো আমরা দেখেছি। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই পরিস্থিতি খারাপের যে দিকে গেলে মানুষ কতখানি অসহায় হয়ে পড়ে, সেসব জিনিসগুলো আমরা দেখেছি। আর আপনি একটা ব্যাখ্যা একটা কথা বলছিলেন যে ওই সময় প্রচণ্ড গুলিগালা চলছিল। হ্যাঁ, গুলিগালা তো সবসময়ই প্রায় চলে। তো গুলিগালা চলে বলতে কি, অন্যান্য যেগুলো বর্ডার এরিয়া আছে, যেমন আপনার আখনুর সেক্টরে তো যখন গেলাম আর কি, তো ওখানেও ছিলাম। জম্মু কাশ্মীরে ওটা কিন্তু লাদাখ এরিয়ার মধ্যে পড়ে না, এটা জম্মুর থেকে যেতে হয়। আখনুর সেক্টরে যখন ছিলাম তখন কাছাকাছি ওদের একটা ইয়ে আছে আর কি, বর্ডার আছে, আখনুর বর্ডার। তো যেখান থেকে সেলিং, ফায়ারিং, এসব জিনিসগুলো প্রতি রাতেই সন্ধ্যা থেকে শুরু হয়ে যেত। সেসব জিনিস দেখে দেখে আবার অভ্যস্তও হয়ে যায়। তো কিছু প্রথম গিয়ে আমার ওয়াইফকেও নিয়ে গিয়েছিলাম। তো প্রথম গিয়ে তো তার রাত্রে ঘুম হতো না। তো অত কাঁপুনি, বোমিংয়ের আওয়াজ বা অন্যান্য সেলিং, এই সমস্ত দেখে তার হয়তো ঘুম হতো না। কিন্তু আস্তে আস্তে সেগুলোও অভ্যস্ত হয়ে যায়, মানুষ যেমন পরিবেশে থাকে সেরকম। না, ওই যে কার্গিল যুদ্ধের সময় যে কার্গিল যুদ্ধের সময়কার কথা কিন্তু এর সঙ্গে মেলে না, কারণ এটা আখনুর সেক্টরের কথা বলছি। এটা সবসময়ই প্রায় ওই প্রতি সন্ধ্যাতেই সেলিং ফায়ারিং হতো।
আর কার্গিল লড়াই কিন্তু অন্য জায়গায়, মানে সেটা কিন্তু এই জম্মুর আখনুর সেক্টরে কিছু হয়নি। না, আপনি আপনি তো কার্গিল যুদ্ধের সময় ছিলেন। কার্গিল যুদ্ধের সময় কার্গিলে ছিলাম। হ্যাঁ, কার্গিলে তখন আপনি কি দেখেছিলেন, মানে যুদ্ধের পরিস্থিতিটা কি দেখেছিলেন? যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। মানে আজকে একটা জায়গায় যাচ্ছি, সেখান থেকে মানে ওই জানা যাচ্ছে যে এই জায়গা থেকে মানে আমাদের সেনারা গেছে বা তারা কেউ ফেরেনি, এইরকম মানে বিভিন্ন রকম মেসেজ পেতাম, খুব খারাপ লাগতো। তারপরে যখন আবার লড়াই শুরু হয়ে গেল তখন তো মানে একের পর এক মানে পরপর জয়লাভ করেছে, তখন আবার ভালোও লাগতো। আপনি বলছিলেন যে গুলির ওখানে খুব। হ্যাঁ, যেমন ধরুন আপনার টাইগার হিল বলে যে জায়গাটা রয়েছে উপরের পয়েন্টগুলোয়, তো সেখানেও গেছি। তো সেখানে মানে আজকেও গেলে হয়তো দেখা যেতে পারে সেখানে মানে ওই সেনারা, ভারতীয় সেনারা যারা মানে গুলিতে মারা গেছে, মরবার আগে ওই পাথরের গায়ে লিখে গেছে, সেই লেখাগুলো দেখেছি যে একটা গুলি একটা প্রাণ। তো এই সমস্ত জিনিসগুলো দেখে মানে খুবই মানে কষ্ট হতো মনে যে আমাদের ভাইরা সব এইভাবে চলে গেছে। তখন কি গুলির যোগান কি কম থাকতো নাকি, মানে এই না, গোলাগুলির যোগান কমের ব্যাপারগুলো আমি ঠিক বলবো না, কারণ রসদ ভারত সরকারের কম তো কিছু নেই। অনেক সময় হয় কি প্রয়োজনের তুলনায় হয়তো যোগাযোগ ব্যবস্থার জন্য হয়তো কিছু ঘাটতি কখনো হলেও হতে পারে, কিন্তু না হওয়ারই কথা। মানে আপনি তখন ওইখানে মানে কি কাজটা করতেন তখন? ওই তো আমার যে ডিউটি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাওয়া, এই গাড়ি ড্রাইভ করেই আমি নিয়ে যেতাম বিভিন্ন জায়গায়। তখন সেনা টেনা নিয়ে যেতেন? সেনাবাহিনী তো যেতই, আমাদের মানুষজনই যেত, আমাদের ডিপার্টমেন্টের মানুষজন যেত। আচ্ছা, আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যদি আপনাকে আবার ডাকে, আপনি কি যাবেন? এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে আমাকে ডাকলে আমি তো মানে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছি, কিন্তু সেই পরিস্থিতি ভারতের অন্তত নেই যে এখন আমার 60 বছরের উপর বয়স, তো 62 বছর বয়স, এই বয়সে আর ডাকেও না। মোটামুটি ধরুন 60 বছরের নিচে থাকলে ডাকে, প্রয়োজনের সময় ডাকে। আর সেটা সকল ভারতবাসীর উচিত যে বয়স দেখে নয়, বয়সটা একটা সংখ্যা মাত্র, বয়স দেখে নয়, তখন সকল ভারতবাসীর উচিত সেনাবাহিনীকে সাহায্য করা। মানে এই যে ভারত এখন কতটা কি পজিশনে রয়েছে, মানে যদি যুদ্ধ হয় তাহলে কি? দেখুন, মানে যুদ্ধ যদি